আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের জমির দলিল নিয়ে। মানে অনেকের হাতেই তো পুরনো দিনের কাগজের দলিল থাকে, তাই না? তো সেই দলিল থেকে আজকের ডিজিটাল রেকর্ড, এই যে একটা লম্বা যাত্রা, এর পেছনের কয়েক শতাব্দীর ইতিহাসটা চলুন আজ ধাপে ধাপে জেনে নেওয়া যাক। দেখুন, অনেকের কাছে কিন্তু নিজেদের জমির কোনো না কোনো পুরনো দলিল বা খতিয়ান আছে। তো কখনো কি মনে হয়েছে যে এই কাগজগুলোর পেছনের আসল গল্পটা ঠিক কী? কিভাবে তৈরি হলো এগুলো? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। এই যে পুরো গল্পটা, এর একেবারে কেন্দ্রে আছে একটা শব্দ, জরিপ। এটা আসলে একটা ফার্সি শব্দ, যার মানে হলো পরিমাপ বা মেজারমেন্ট। শুনতে খুব সাধারণ লাগলেও এই একটা শব্দের উপরেই কিন্তু পশ্চিমবঙ্গের জমির মালিকানার পুরো ভিত্তিটা দাঁড়িয়ে আছে। জমি মাপার এই যে সিস্টেম্যাটিক পদ্ধতি, ইংরেজিতে যাকে আমরা সার্ভে বলি, আজ আমরা এর গভীরে ঢুকব। তো এই পুরো আলোচনাটাকে আমরা কয়েকটা ভাগে সাজিয়ে নিয়েছি। প্রথমে দেখব ব্রিটিশ আমলের শুরুর দিকের ম্যাপিংয়ের চেষ্টা, তারপর আসব সবথেকে গুরুত্বপূর্ণ সিএস রেকর্ডের কথায়, এরপরে দেখব স্বাধীনতার পর আরএস আর এলআর রেকর্ডে কি পরিবর্তন এলো, আর সবশেষে কাগজ থেকে ডিজিটালের এই যে সফর, সেই গল্পটা শুনব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। ব্রিটিশরা যখন বাংলায় আস্তে আস্তে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছিল, তখন হঠাৎ তাদের জমি জরিপের দরকার পড়ল কেন? কি ছিল এর পেছনের কারণ? বাংলার ভূমি জরিপের ইতিহাসকে না আমরা মোটামুটি 4টে বড় ভাগে ভাগ করতে পারি। প্রথম পর্বটা ছিল একদম শুরুর দিকে, মূলত ব্যবসা আর মিলিটারি কারণের জন্য। দ্বিতীয় পর্বটা শুরু হলো চিরস্থায়ী বন্দোবস্তের পর, তখন থেকে কাজটা অনেক সিস্টেমেটিক হলো। তৃতীয় পর্বে এলো সেই বিখ্যাত ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস। আর চতুর্থ পর্বটা হলো স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত, মানে রিভিশন আর ডিজিটাইজেশনের সময়। এই যে দ্বিতীয় পর্ব, এখানে ব্রিটিশদের মূল লক্ষ্য ছিল একটাই, রেভিনিউ কালেকশন বা রাজস্ব আদায়। আর ঠিক এই কারণেই তারা মৌজা বা রেভিনিউ ভিলেজের কনসেপ্টটা নিয়ে আসে। ভাবুন একবার, এই প্রথমবার গ্রামগুলোকে একটা নির্দিষ্ট সীমানায় বেঁধে দেওয়া হলো শুধুমাত্র ট্যাক্স কালেকশনের সুবিধার জন্য। আর কাজটা আরও নিখুঁত করতে তখন ব্যবহার করা হলো থিওডেলাইটের মতো যন্ত্র। মানে সেই সময় দাঁড়িয়ে এটা একটা বিরাট ব্যাপার ছিল। আচ্ছা, ব্রিটিশ আমলে তো অনেক রকম জরিপ হয়েছে, কিন্তু তার মধ্যে একটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। এতটাই গুরুত্বপূর্ণ যে তার প্রভাব আজও আমাদের জমির রেকর্ডে রয়ে গেছে। হ্যাঁ, আমি ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস রেকর্ডের কথাই বলছি। এই সার্ভেটা করার পেছনে মূল কারণ ছিল 1885 সালের বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। এই আইনটা আনা হয়েছিল জমির মালিক আর প্রজা দুজনেরই অধিকার পরিষ্কার করার জন্য। আর সেই অধিকার প্রতিষ্ঠা করতেই তো জমির একটা নিখুঁত হিসাব দরকার, তাই না? ঠিক সেই কারণেই বাংলার প্রত্যেকটা প্লট ধরে ধরে ম্যাপ করার এই বিশাল কাজটা হাতে নেওয়া হয়েছিল। এটাই ক্যাডাস্ট্রাল সার্ভে। এই সিএস সার্ভের লক্ষ্য কিন্তু শুধু ম্যাপ বানানো ছিল না, এর উদ্দেশ্য ছিল আরও অনেক বড়। যেমন ধরুন, প্রত্যেকটা জমির রাইটস বা অধিকার রেকর্ড করা, কার কতটা জমি আছে তার একটা কমপ্লিট রেজিস্টার তৈরি করা, জমিটা কি কাজে ব্যবহার হচ্ছে, তার মাপ কত, এই সব কিছু নথিভুক্ত করে ট্যাক্স বসানোর একটা পরিষ্কার সিস্টেম তৈরি করা। ভাবতে পারেন কি বিশাল মাপের কাজ ছিল এটা। এই সার্ভের সময় প্রায় 50 মিলিয়ন, মানে 5 কোটি আলাদা আলাদা প্লট মাপা হয়েছিল আর রেকর্ড করা হয়েছিল। সত্যি একটা বিশাল কর্মযজ্ঞ। আর এই 5 কোটি প্লটকে ম্যাপের মধ্যে ধরতে গিয়ে প্রায় 65,000 মৌজা ম্যাপ তৈরি করতে হয়েছিল। এই ম্যাপগুলোই কিন্তু আজকের সিএস ম্যাপ, যা আজও জমির রেকর্ডের একেবারে মূল ভিত্তি। এখানে একটা বেশ মজার জিনিস আছে, সব জায়গার জন্য কিন্তু একই স্কেলের ম্যাপ বানানো হয়নি। যেমন ধরুন, গ্রামের দিকে যেখানে 16 ইঞ্চিতে 1 মাইল দেখানো হতো, সেখানে শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় ম্যাপের ডিটেল বাড়িয়ে 64 ইঞ্চি, এমনকি 128 ইঞ্চিতে 1 মাইল স্কেলও ব্যবহার করা হয়েছে। কেন? কারণটা খুব সহজ, যাতে শহরের ছোট ছোট প্লটগুলো ম্যাপে পরিষ্কারভাবে দেখানো যায়। তো ব্রিটিশ আমল তো শেষ হলো, দেশ স্বাধীন হলো। এরপর স্বাধীন ভারতে জমির রেকর্ড নিয়ে কি করা হলো? চলুন এবার আমরা সেই গল্পে ঢুকি যেখানে আরএস আর এলআর রেকর্ডের জন্ম হচ্ছে। স্বাধীনতার পর যে সার্ভেগুলো হলো, মানে আরএসআর আর এলআর, সেগুলো কিন্তু সিএসের মতো একদম মাঠে নেমে করা নতুন সার্ভে ছিল না। ব্যাপারটা বুঝতে হবে, আরএস ছিল আসলে পুরনো সিএস ম্যাপেরই একটা রিভিশন বা সংশোধিত ব্লুপ্রিন্ট কপি। আর এলআর সার্ভে, সেটাও গ্রামের দিকে আরএস ম্যাপেরই একটা কপি। একদম নতুন করে ম্যাপ, শুধু সেই সব জায়গাতেই করা হয়েছিল যেখানে খুব দ্রুত শহর তৈরি হচ্ছিল। সংখ্যাটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, সিএস সার্ভের সময় ম্যাপ তৈরি হয়েছিল প্রায় 65,000, আর এলআর সার্ভের শেষে মোট ম্যাপের সংখ্যা বাড়ালো 68,328। মানে নতুন ম্যাপ তৈরি হলো মাত্র কয়েক হাজার।
আর এগুলোর দরকার পড়েছিল মূলত নতুন শহর তৈরি হওয়ার জন্য। তার মানে বুঝতেই পারছেন, আসল ভিত্তিটা কিন্তু সেই সিএস ম্যাপই। তো এতক্ষণ তো গেল কাগজের গল্প। এবার চলুন গল্পের একেবারে শেষ আর সবথেকে আধুনিক পর্বে। কিভাবে এই দশকের পর দশক ধরে আগলে রাখা কাগজের ম্যাপগুলো সোজা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে এলো। এই পুরো ডিজিটাল করার প্রক্রিয়াটা আসলে কয়েকটা সহজ ধাপে হয়েছে। ফার্স্ট স্টেপ, আসল সিএস, আরএস আর এলআর ম্যাপগুলোকে হাই রেজলিউশনে স্ক্যান করা হলো। সেকেন্ড স্টেপ, এই স্ক্যান করা ছবিগুলোকে ডিজিটাল ডেটায় কনভার্ট করা হলো, আর যা যা ছোটখাটো ভুল ছিল সেগুলো ঠিক করা হলো। থার্ড স্টেপ, এই ডিজিটাল ম্যাপের সাথে জমির মালিকানার যে টেক্সচুয়াল রেকর্ড মানে খতিয়ান, সেটাকে লিঙ্ক করে দেওয়া হলো। আর ফাইনাল স্টেপ, এই পুরো ডেটাবেসটাকে বাংলার ভূমির মতো অনলাইন পোর্টালে তুলে দেওয়া হলো, যাতে সবাই সহজে অ্যাক্সেস করতে পারে। এই ডিজিটাল করার কাজটাকে আরও বড় আকারে করার জন্য 2008 সালে ভারত সরকার একটা প্রোগ্রাম লঞ্চ করে, যার নাম ছিল ন্যাশনাল ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রাম বা NLRMP। এর প্রধান লক্ষ্যই ছিল স্যাটেলাইট ইমেজ, জিপিএসের মতো মডার্ন টেকনোলজি ব্যবহার করে পুরনো ম্যাপগুলোকে আপডেট করা আর পুরো সিস্টেমটাকে আধুনিক বানানো। তাহলে এই যে এত লম্বা একটা সফর, এর শেষে আমরা আজ ঠিক কোথায় এসে দাঁড়িয়েছি, আর এর ভবিষ্যৎই বা কী? একসময় যা ছিল কাগজের ওপর কালির আঁচড়, আজ তা সার্ভারে থাকা ডেটা। জমির এই রেকর্ডগুলো আসলে এক একটা জীবন্ত ইতিহাস। এটা শুধু মালিকানার একটা কাগজ নয়, বরং সময়ের সাথে সাথে একটা অঞ্চলের বদল, টেকনোলজির অগ্রগতি আর আমাদের সমাজের বিবর্তনের একটা অসাধারণ দলিল। প্রযুক্তি তো রোজই এগুচ্ছে। তাহলে ভাবুন তো, জমির রেকর্ডের পরের অধ্যায়টা কেমন হতে চলেছে? হতে পারে ভবিষ্যতে ব্লকচেন টেকনোলজি বা আরও অ্যাডভান্স স্যাটেলাইট সিস্টেম এই পুরো ব্যবস্থাকেই হয়তো আমূল বদলে দেবে। ভবিষ্যৎ কী নিয়ে আসছে সেটা তো সময় বলবে, তাই না?